দ্য সাইলেন্ট ম্যানর। পর্ব সংখ্যা 15। লেখনীতে ডায়না ইমরোজ লাখি। আজ বুধবার। গত দুদিন আজমতের সাথে ফারদিনার সহ বাড়ির সকলে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে, বিশেষ করে কুদ্দুসের সাথে। ও সারাদিন আজমতের আশেপাশেই থাকতে চায়, এটা ওটা বাংলায় বলে, আর সেটাকে কিরগিজ ভাষায় অনুবাদ করে দিতে বলে। আজমত দিয়েছে। তার কাছে কুদ্দুস সে জানতে চেয়েছিল, আমি তোমাকে ভালোবাসি, এটা কিরগিজ ভাষায় বলেন। আজমত বলেছিল মেন সিনি জাখিস কর্মোস। কিরগিজ ভাষার কথাটি শুনে কুদ্দুস ভীষণ খুশি হয়েছিল। ওর উদ্দেশ্য এই কথাটি ফারদিনাকে সে বলবে। এরপর আর একটা কথা জিজ্ঞেস করেছে, আপনি একটা গর্দ, বোকা, বুদ্ধিহীন, এটা কিরগিজ ভাষায় কি হবে? আজমত বলেছিল সেন আকাম আঙ্কো আকিল সিসিন। কুদ্দুস এবেলাও হেসেছিল, এটা বলবে রশিদকে। খুব কষ্টে কথা দুটো শিখে নিল সে। কুদ্দুস ফারদিনার ঘরের দিকে হাঁটলো, বিড়বিড় করে ভালোবাসার লাইনটা জপতে থাকলো। ফারদিনার দরজা হাট করে খোলা। কুদ্দুস উকি দিয়ে দেখলো ফারদিনা গুনগুন করে গান গাইছে। কুদ্দুসের গলায় কাশি দিল। কাশির শব্দ পেয়ে ফারদিনা বলল, ভেতরে আসো। আজ হঠাৎ অনুমতি ছাড়াই কালুদা কুদ্দুস ভেতরে প্রবেশ করে। পরনে তার নতুন ফতুয়া, সাথে ধুতি, চুলগুলো বাঁ দিকে হেলে রাখা। বেশ লাজ লজ্জা বোধ করছে কুদ্দুস। ফারদিনা ভুরু কঞ্চিত করলো, তারপর ঝিলমিলকে পাশে চেয়ারে বসা। বলল, কিরে কালু, কিছু বলবি নাকি? বলতেই তো চাইছি, কিন্তু বলতে পারছি কই। মনে হচ্ছে কেউ পেছন থেকে টেনে রেখেছে, বলতে দিচ্ছে না। তোমার পেছনে কেউ তো টেনে ধরে নেই, বলো, বলল ফারদিনা। কুদ্দুস মাথা নিচু করে বলল, আসলে আপনাকে একটা কথা বলতে আসছি, অনুমতি দিলেই বলবো। কি কথা বলো? এমন ভাব করতেছিস যেন প্রেমের প্রস্তাব নিয়ে আইসিস, বলল ঝিলমিল। ফারদিনা তাড়া দিল। কুদ্দুস সাহস করেই বলল, মেনসিনি জাকিস করম। কথাটি শুনে ফারদিনা তির্যক আওড়ালো, হাসলো। সেই সাথে ঝিলমিলও হাসলো। কুদ্দুস তাদের হাসি দেখে থম মারলো, বলল, হাসছেন কেন? ফারদিনা হাসি থামিয়ে বলল, এটা নিশ্চয়ই আজমতের কাছ থেকে শিখেছ? আমি তোমার আগেই শিখেছি, এই জন্যই একজনকে বলার জন্য। কুদ্দুস মিটমিট হাসছে, এই জন্যই জানতে হবে না, জানাতে হবে না, পরে জানলেই হবে, বলেই চলে গেল। ফারদিনা ও ঝিলমিল একে অপরকে দেখে হাসলো। ফারদিনা বলল, আমার প্রেমে কতকেই না ডুবলো, কিন্তু এই শালার সুফিয়ান কিছুই বলছে না। আমাকেও হয়তো বোঝার চেষ্টাও করে না, হয়তো বুড়ি হলে বুঝবে, এত অধৈর্য হলে হইব না। ঝিলমিল বলল, চল ছাদে যাই, ঘরে আর ভালো লাগছে না, প্রকৃতির শীতল হাওয়া খেয়ে আসি। রাত ঠিক 10:30টার কাছাকাছি। গ্রামে এখন অনেক রাত। এত রাতে কেউ বাইরে থাকে না, কাউকে আনাগোনা করতে দেখাও যায় না। কাউকে যে দেখা যাবে এটা ভুল। কিছু চাষিরা রাতে ক্ষেতের ধারে থাকে, লণ্ঠন ধরে প্রায়শ দেখা যায় তাদের। কখনো আইলের ওপর, কখনো ক্ষেতের মধ্যে, কখনো বা অকারণে হাঁটে। একে বলে কৃষকদের ভালোবাসা তার চাষের ওপর। ফারদিনা ও ঝিলমিল বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। ঝিলমিল মনে সুখে ভুট্টো ভাজি খাচ্ছে। ফারদিনা রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ছাদের চারপাশে মশাল, লণ্ঠন জ্বলছে। বেশ অলৌকিত ছাদটা। ফারদিনা গতকাল গোলাপ ফুলের চারা এনেছিল। চারাটি 10টি চারা। নিজের হাতে চারাগুলো লাগিয়েও ছিল। এবার গাছগুলোর দিকে তাকিয়ে চোখ বুলিয়ে নিল। সুফিয়ানের গোলাপের পছন্দ, তার পছন্দ বলে সে গোলাপের চারা লাগিয়েছে। ছাদ থেকে বাড়ির পেছনের দিকটা পরিষ্কার দেখা যায়। পেছনের প্রাচীরে একটা ছোট দরজা আছে, সেখান থেকে বেরোলেই বড় মাঠ। মাঠের কিছুটা সামনেই বটগাছ। আজ পূর্ণিমার 3য় দিন, দীর্ঘতম দৃষ্টিগত পূর্ণিমা। চাঁদের মসৃণ আলো স্পষ্টতা দেখা যাচ্ছে, কোথাও কি নেই, বেশ ঠাহর করা যাচ্ছে না। ছাদ থেকে ফারদিনা দেখলো মাঠের দিকে কেউ যাচ্ছে। যেতেই মনে হলো কেউ এগিয়ে এলো। তারা নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে কিছু বলল, এরপর সবাই যেন চলে গেল। বাড়ির ভেতর থেকে যিনি গেল সে বাড়ির দিকে আসছে। ফারদিনার সন্দেহ হলো, সে দৌড়ে নিচে আসলো। ঘরের পেছনের দিকে এসে গোপনে নজর রাখলো, দেখলো ভেতরে ঢুকলো আদিব। ফারদিনা চমকে গেল, আদিবকে উদ্বিগ্ন দেখালো। ফারদিনা টেবিল আড়ালে থেকে বেরিয়ে আসলো। আদিব কোথায় যাও? ঠিক আজ থেকে কিছুদিন আগে
সে কোথায় গিয়েছিল, আর তাকে দেখা গিয়েছিল বাড়ির সামনের দিকে, আজ পেছনের দিকে। আশ্চর্য হলো সে। ছাদ থেকে ঝিলমিল তখনও যায়নি, বসে ভুট্টা ভাজি খাচ্ছে। ভুট্টা প্রায় শেষ। ফারদিনা সে তার পাশে বসে, আদিব ভাই নিশ্চয়ই কোনো মহৎ কাজ করেছে, আবার আড়ালে উনি মহৎ কাজই করে। যাই হোক, টাকা পয়সার বিষয় হয়তো বা। ফারদিনা নিজেকে বুঝিয়ে দিল। ঝিলমিল বলল, ওই দিন ওই গল্পটা তোরে তো বলাই হয় নাই, আজ বলি, শুনবি? বল। এক ছিল রাজকুমারী। সেই রাজকুমারীর প্রেমে সম্পর্ক হয় এক যোদ্ধার সাথে। যোদ্ধার মূল উদ্দেশ্য ছিল রাজকুমারীর বংশ ধ্বংস করা। রাজকুমারীকে না দেখা অবধি তার কাছে রাজকুমারী বংশ ছিল শত্রুর বংশ। শত্রু ছিল তাদের বংশ ধ্বংস করার অস্ত্র। কিন্তু যোদ্ধা একদিন কৌশলে রাজকুমারীদের রাজ্যে আসে, অলিগলি চেনার চেষ্টা করে, আর ঠক সেই দিনেই যুদ্ধ রাজকুমারীকে দেখে সে মুগ্ধ হয়ে যায়। এরপর রাজকুমারীকে প্রেমের প্রস্তাব দেয়। পুরুষ মানুষ মেয়ে পটাতে ওস্তাদ হয় বলে রাজকুমারীকে পটিয়েও নেয়। কিন্তু এরপর জানা যায় ঝিলমিল পুরো গল্প শেষ করার আগে বাঁশির সুর ভেসে আসে, সুফিয়ানের বাঁশির সুর। ফারদিনা নিশ্চিন্ত হলো। সে হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালো, রেলিংয়ের সংস্পর্শে আসলো। সুরটি আসছে বাড়ির ঠিক সামনের কোনাকুনি শিমুল গাছের নিচ থেকে। ঝিলমিল বলল, দাঁড়ায় আসিস কেন, যা, আমি একদিন এদিকটা সামলে নেব। আর শোন, তোর সামনে ঘুরে ফিরে আজমতের প্রশংসা করবি, দেখবি তার প্রতিক্রিয়া কি, বুঝছিস তো? বুঝছি। তুই দেখিস কেউ যাতে টেনে না পায়। সুফিয়ানের বাঁশির সুর শুনে যেন ফারদিনাকে টেনে নিয়ে আসলো। ফারদিনা লণ্ঠন হাতে এগিয়ে এলো সুফিয়ানের কাছে। লণ্ঠনের সোনালি আলো জ্বলে মুখ যেন ছলছল করে ওঠে। সুফিয়ানের সুর থমকে গেল। আজ আর তার পরনে মেরুন রঙের পাঞ্জাবি পায়জামা, তার ওপরে মোটা শাল পেঁচানো। তাকে ভীষণ আকর্ষণীয় লাগছে। শ্যামবর্ণের পুরুষ, নিখুঁত সুন্দর। তার প্রমাণ সুফিয়ান। ফারদিনা পাশে বসলো, বলল, তোমার আজকের সুরে কি ছিল? অপ্রকাশিত অনুভূতি অনুভব করার প্রচেষ্টা। সুরে নয়, মুখেই সময় হোক। ফারদিনা সেকেন্ডের দুয়ারেই চুপ থাকলো, লণ্ঠনটা পাশে রাখলো। এরপর নির্বিকার হয়ে বলল, তুমি জানো না আমি কি হয়েছি? কি হয়েছে? কালু মানে কুদ্দুস, আবার বিশ্বস্ত কাজের লোক। ও কি আমাকে কি করেছে শোনো? ফারদিনা বলার প্রস্তুত হলো। সুফিয়ানা ঘুরে ফারদিনার দিকে তাকাতেই কুদ্দুসের কাহিনী শোনার জন্য প্রস্তুত হলো। আজ ও আমার কিরগিজ ভাষায় প্রেমের প্রস্তাব করেছে। কি লজ্জা, কি লজ্জা! মুখ নিয়ে বলছিল। আমার ভীষণ হাসি পেয়েছিল বলে অট্টহাসিতে তলিয়ে গেল ফারদিনা। সুফিয়ান তার রেস্ট টেনে মৃদু হাসলো, বলল, কি বললো কিরগিজ ভাষায়? ফারদিনা থেমে গেল, নীরব আবেগে স্নিগ্ধ কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি। তা তো বুঝেছি, কিরগিজ ভাষায় সেটাকে কি বলে? ফারদিনা ভেতর ভেতর বিরক্ত হলো, তবে তা বহিঃপ্রকাশ করতে পারল না। মিনসিনি জাখিস করম। সুফিয়ানও একই সাথে বলল, সত্যি? ফারদিনা জিজ্ঞেস করলো। সুফিয়ানের চোখের পাতা নেড়ে বসলো, আমি তোর ভাষার কথাই বললাম মাত্র। ফারদিনা চুপচাপ। তার ধারণা সুফিয়ানও তাকে পছন্দ করে, অথচ বলছে না। সে আগ বাড়িয়ে বলার পর সুফিয়ান যদি আর কোনো প্রত্যাখ্যান না করে, খারাপ কিছু একটা হবে, এটা ভাবতে পারছে না সে প্রত্যাখ্যান করলে সত্যি কি খারাপ কিছু হবে? এমনটা কেন ভাবলো ফারদিনা? নিজেকে নিজের কাছে প্রশ্ন করতে ইচ্ছে করছে। সুফিয়ান বলল, চলো। কোথায়? সাগর পাড়ে, বালির ওপর বসে সময় কাটানো যাবে। যাবে তুমি? যাব, কিন্তু অনেকটা দূর তো। হেঁটে যাবে? না, অশ্বর পিঠে চড়ে। তুমি অশ্ব কোথায় পেলে? বাবার রেখে যাওয়া কিছু স্বর্ণের মুদ্রা ছিল, সেটা দিয়েই একটা কিনেছি। সেটা থেকে মুদ্রা বেচে দিয়ে অশ্ব কিনেছি, যাতে তোমায় নিয়ে দূরে চলে যেতে পারি। মানে? সুফিয়ান মাথা চুলকে বলল, মানে দূরে কোথাও নিয়ে ঘুরতে যেতে পারি। কথা বলবে না? যাবে? চলো। অশ্বতে দাঁড়িয়ে শিমুল গাছের কাছে সুফিয়ানের অশ্বের কাছে হাঁটু গেড়ে বসে। ফারদিনাকে বলল, আমার হাঁটুর ওপর ভর দিয়ে উঠে পড়ো। ফারদিনা অশ্বের পৃষ্ঠে চেপে বসে। সুফিয়ান উঠে তার পিছনে বসে, অশ্বের লাগাম টেনে ধরল। চোখ তুলে ঘুরে সুফিয়ানের দিকে দেখলো। ফারদিনা রাত আজ নরম, রূপালি আলোর মতোই মোড়া। আকাশের আধো ঢাকা
চারপাশে মেঘে নরম চাদর ভেসে আসে। দূরের ঢেউ গুনগুন করছে যেন কোনো প্রাচীর ঘেরা প্রেমের সুর। সুফিয়ান অশ্বের পিঠে বসে লাগাম ধরে আছে, সাথে ফারদিনা বারবার ঘুরে দেখছিল সুফিয়ানকে। তার পরনে লাল শালটা যেন বাতাসে উড়ছে, এসে সুফিয়ানের গাল ছুঁয়ে যাচ্ছে। দুজনের চোখ মিলন এক চিলতে হাসি সহ। অর্শটি ধীরে ধীরে সাগরের পাড়ে এগিয়ে যায়। চাঁদের আলোয় চারপাশটা ছায়া যেন বালির ওপর। দুটো ছায়া পাশাপাশি, যেন সাগর চুপচাপ গল্প শোনাচ্ছে। তুমি জানো, এই সাগর নাকি সবসময় কথা শুনে, কথা রাখে। ফারদিনা কথা বলায় মৃদু স্বরে। সুফিয়ান তাকালো দ্রুত। ঢেউয়ের গর্জনে ভেসে হারিয়ে যেতে যেতে বলল, তাহলে আজ আমাদের নীরবতাটাও শুনুক। অশ্বের খুরখুরে বালির শব্দ উঠছে। তারা অশ্ব থেকে নেমে দাঁড়ালো। দ্রুত সেখান থেকে সাদা ঢেউ এসে তাদের পায়ের কাছে ভিজিয়ে দিয়ে ঠান্ডা জলে। ফারদিনা হঠাৎ হাত বাড়িয়ে সেই ঢেউকে ছুঁয়ে দিল। এক ফোঁটা জল পড়ল সুফিয়ানের হাত দিয়ে। সুফিয়ান হাসলো, বলল, এই জলের মতো তুমিও ফারদিনা, ঠান্ডা শান্ত তবুও গভীর। দেখে মনে হয় তোমার ভেতরে আকাশ পরিমাণ কথা জমিয়ে রেখেছো, কিন্তু বলতে পারছো না। সাগরের ওই পারে যেন বাতাসটি, রাতটি থমকে দাঁড়ালো। ঢেউ, চাঁদ আর তাদের নিঃশ্বাসের ধ্বনি। সুফিয়ান বলির ওপরে বালির হয়তো বসে থেকে হাতের ওপর হাত রাখলো। অশ্বের পাশে দাঁড়িয়ে ফারদিনা সাগরে জাল খুঁজে দেখছে, যেন বহুদিন পর তারা সেই জলে নেমেছে। সুফিয়ান যত খুশি হচ্ছে ততই যেন প্রতিক্রিয়াতে আলাদা হয়ে যাচ্ছে। এরপর কি আমি মারা যাব? এরকম সুযোগ আর তো নাও আসতে পারে বলে হেসে উঠল ফারদিনা। সুফিয়ান নিচু সুরে মালিন গলায় বলল, মরলে কি মৃত্যু ব্যতীত আর কত কিছু আছে মরার জন্য। তুমি অনুমতি দিলে একটা সিগারেট ধরায়। ফারদিনা মাথা আওড়ালো। হ্যাঁ। ফারদিনা কিছুক্ষণ সুফিয়ানের দিকে তাকিয়ে থাকলো। একটা সিগারেট খেয়ে ফুসফুস পুড়ে যাবে। সুফিয়ান ঠোঁট বাঁকিয়ে হেসে উত্তর দেয়, অনেক আগেই পুড়ে গেছে। অন্তর পুড়ে যখন তীব্র যন্ত্রণা বেরিয়ে আসে তখন আমি অটনি। সুফিয়ান সুখ দুঃখে মিলিয়ে যেন মানুষের জীবনটা যতদিন আছে সুখ দুঃখ ততদিন আছে। তোমার জীবনে এমন ঘটনা আছে যা হৃদয় বিদারক। সুফিয়ান হেসে বলল, হয়তো। এরপর সিগারেট টানার প্রথম মনোযোগ দিল। ফারদিনা দৃষ্টি সরিয়ে ফেলল। আঙ্গুল দিয়ে বালির বুকে আঁকিবাঁকি শুরু করলো। সুফিয়ান সিগারেট শেষ করে বলল, তোমাকে দেখতে অনেকটা মায়ের মতো মনে হয়। আমার মা ছিলেন ভীষণ সুন্দরী, তোমার মতো। তার মন খারাপ হলে আঁকিবাঁকি শুরু করতো, তুমি এখন যেভাবে করলে। যতদিন না হেসে বলল, আমার আর তোমার সাথে থাকলো আমি তোমার মধ্যে আদিব ভাইকে দেখতে পাই। আদিব ভাই বেশিরভাগ সময় আমার ঘরে এসে সিগারেট খেত। বেশিরভাগ সময় সিগারেটের গন্ধ অন্য কেউ যাতে ধরতে না পারে তাই। সবার থেকে তুমি আলাদা ফারদিনা। অন্যরা যে জিনিসটা নিয়ে বিরক্ত, তুমি সেটা নিয়ে খুশি। এটাই আমার শান্তি। রাতের গভীরতা নেমে আসছে। চার ঠিক মাথার ওপরে গুড়ি গুড়ি মেঘ জমেছে। দূরে শালবনে শিয়ালের ডাক, সাথে চিচি পোকার ডাক তো আছে। সাগরের সমুদ্রের ঢেউ যে বা যারা তাদের পাশে থাকা পার্শ্ববর্তী হাত উঁচু করে মনে মনে বলল, যে শাড়ি উঁচু করে ধরে এক পা দু পা করে এগোতে এগোতে সাগরের গভীরতার ভেতরে চলে যাচ্ছে, তাকে সাগরের ক্ষীণ ঢেউ ভাসিয়ে নিতে পারবে না। সেদিন যে খেয়াল করবে সে নেই। সুফিয়ান গলা উঁচিয়ে বলল, আর এগিয়েও না, কুমির টেনে নিয়ে যাবে। ফারদিনা বলল, কুমির থাকে না। কোথায় কি থাকে বলা যায় না। ফারদিনা পায়ের কাছে নরম কিছু দেখলো। সুফিয়ানকে লক্ষ্য করে বলল, আমার পায়ের কাছে কিছু একটা ঠেকলো, নরম। সুফিয়ান বলল, সাপ হতে পারে, চলে আসো। ফারদিনা দৌড়ে ধীরে চলে আসে, ভয়ে শঙ্কিত হয়। সুফিয়ান ঠোঁট চিপে হাসে। তৎক্ষণিক ঢেউয়ের সাথে সাদা রঙের একটা খণ্ড ভেসে উঠল ওপরে। সুফিয়ান এগিয়ে যেয়ে সাদা খণ্ডের দিকে পা এড়িয়ে
দেখলো মৃত বাচ্চার দেহ সাদা, জলে ফুঁসে আছে। সেটা দেখে বোঝা যাচ্ছে লাশের বয়স বেশি হয়নি, মুন্ডু নেই। ফারদিনা চোখ তুলে সাগরের দিকে তাকায়। একটা ট্রলার আসছে ঠিক তাদের দিকেই। বলল, দেখো একটা ট্রলার, ডাকাত হতে পারে, চলো এখান থেকে। ভয় পেও না, আগে দেখতে দাও। ট্রলারটি ধীরে ধীরে তার গতি কমিয়ে নিল। 4-5 জন লোকের ছায়াও দেখা যাচ্ছে, লণ্ঠন জ্বলছে। ট্রলারটির কিনারার কাছে এসে থেমে গেল। সুফিয়ান ফারদিনার দিকে তাকিয়ে অর্শে দিকে হাঁটা দিল। ট্রলারের লোকগুলো যেন তাদের দিকে হেঁটে চলেছে। ট্রলার থেকে একটা তীরা ফলক ছুঁড়ে আসলো, বালির তীরে বিদ্ধ হলো। ফারদিনা চমকে উঠল। সুফিয়ান তীরের ফলকটি হাতে তুলে নিল, সাথে একটা চিরকুটের লেখা মনে মনে পড়লো। ফারদিনা কিছু জিজ্ঞেস করল, জবাব মিলল না। সুফিয়ান চিঠিটি ছিঁড়ে স্ফুলিঙ্গ দৃষ্টিতে তাকালো ট্রলারে থাকা লোকের দিকে। ট্রলার ছেড়ে দিল। তারা চলে যায় যে পথে এসেছিল সেই পথে। ফারদিনা নির্বিকার কণ্ঠে জিজ্ঞাসা করে, কি লেখা ছিল? কিছু না, বাড়ি ফিরে চলো, আমি শুনতে চাই। কথা বাড়াচ্ছ কেন? ফারদিনা মুখ চিন্তার ছাপ স্পষ্ট হলো। ওরা কারা ছিল? কি ওদের উদ্দেশ্য ছিল? আর ফিরেই বা গেল কেন? কিছু না, তুমি বড্ড বেশি কথা বলো। আজ তোমার বাড়ি নিয়ে দিয়ে আসবো, আর তোমাকে নিয়ে কোথাও বের হব না। ফারদিনা কাঁদো কাঁদো গলায় বলল, আমি তোমাকে খুব বেশি বিরক্ত করছি, তাই না? আমি যেদিন থাকবো না সেই দিন বুঝবে। থাকবে না কেন? কোথায় যাবে? মরে যাব। সুফিয়ান রেগে গেল। আর একটাও ফালতু কথা বললে থাপ্পড় দিয়ে গা লাল করে দিব। ফারদিনা এবার একদম নীরব হয়ে গেল। সুফিয়ান অস্বস্তি বোধ করলো। পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বের করলো, সিগারেট ধরিয়ে লম্বা টান দিল। এরপর বলল, চিঠিতে ওরা তোমাকে চাইছিল, তোমাকে নিতে এসেছিল। ফারদিনার চোখের আকার বড় হলো। তাকে কেউ নিতে চাইবে কেন? তার সাথে শত্রুতা কিসের? আমাকে নিতে আসছে মানে? সিগারেটটা টেনে আবারও প্রশ্নের জবাব দাও। আগে সিগারেট, পরে সব। তুমি এত পাখির মতো ফরফর করো কেন? পাখির মতো ফরফর কোথায় করলাম? তুমি কি ঝগড়া বাঁধাতে চাচ্ছ? মেয়ে মানুষের সাথে ঝগড়া ভুলেও না। ওরা তর্কে হেরে শুধু নাকে জলে কান্না করতে পারে। এখন থেকে আমি আর কথা বলবো না। সুফিয়ান সিগারেট ফেলে বলল, কথা বলার সময় বিরতি নিতে হয়। থেমে থেমে কথা বলার সামনে মানুষটিকে প্রশ্ন করার সুযোগ দিতে হয়। প্রশ্নের সঠিক জবাব দেওয়া যায়। বুঝলে? বুঝেছি। কি বুঝেছ? আমাকে ওরা কেন নিতে এসেছে? এই প্রশ্নের উত্তর তুমি যে সময়টুকু চুপ ছিল ততক্ষণে সঠিক উত্তর খুঁজেছ। এখন বলো। ওরা হয়তো তোমাদের শত্রু, আমাকে দেখে সামনে এগোয়নি। আমাকে নিয়ে ওরা কি করত? তুমি ও যেখানে, আমিও সেখানে। ওরা কি করতো আমি কিভাবে বলবো? দুজনে অশ্বের পিঠে চেপে বসে 35 মিনিটের মধ্যে বাড়িতে পেছন দিয়ে পৌঁছে যায় তারা। সুফিয়ান অশ্ব থেকে নেমে লাগাম ধরে টেনে ধীরে ধীরে হাঁটতে লাগলো। ফারদিনা অশ্বের পিঠে বসে। সুফিয়ান চুপচাপ। তার নীরবতা ফারদিনার ভালো লাগে না। বলল, তুমি জানো আমি একটা মহৎ কাজ করেছি। কি করেছো? গোলাপ ফুলের চারা লাগিয়েছি ছাদের ওপরে। আমি রোজ ওদের যত্ন নেই। হঠাৎ গোলাপ ফুল গাছের চারা কেন? গোলাপের গন্ধ স্নিগ্ধ। আমাদের অনেক ফুল গাছ আছে, তবে গোলাপ ফুল ছিল না। তাই আমি গোলাপের ঘাটতিটা পূরণ করলাম। ভালো হয়েছে না? ভালো হয়েছে। ওদের যত্ন নিতে হবে, নয়তো মরে যাবে। আমি যত্ন নিব। তুমি গাছগুলো দেখে এসো একদিন। আচ্ছা, যাব। একটা কথা বলবো? বলো। তুমি আমার ওপর বিরক্ত? হ্যাঁ, আজকাল খুব জ্বালাতন করছো আমায়। আমি যেদিন তোমাকে বিরক্ত করা বন্ধ করে দিব সেদিন তুমি বিরক্ত হবে আরো বেশি। সুফিয়ান প্রসঙ্গ পাল্টে বলল, গোলাপ ফুটলে সর্বপ্রথম কাকে দিবে? যেদিন দেব সেদিন জানতে পারবে। জানি না তোমার দেওয়া গোলাপটা কাকে দাও, দেখতে পারবো কিনা? রসিকতা করলো সুফিয়ান। ফারদিনা কোমল কণ্ঠে বলল, পারবে, কিন্তু তুমি তো আমার ওপর বিরক্ত। সেদিন গোলাপের পাপড়ির মতো আমিও ঝরে যাব, সেই দিন বুঝবে। তখন থেকে উল্টাপাল্টা কি বকছো? ঠিক বলছি। সেদিন দেখবে আমার গোলাপগুলো অযত্নে ঝরে পড়ে গেছে, সেদিন ভাবে আমিও ঝরে গেছি। সুফিয়ান খুব বেশি বিরক্ত হলো। অতি কষ্টে বিরক্ত স্বরে আওড়ালো। নম্র কণ্ঠে বলল, আমি বিরক্ত হচ্ছি না। আমি বিনামূল্যে আনন্দ পাচ্ছি, বিনা বিরতিতে। ভালো না? ফারদিনা মুখ ভেঙচি দিল। তালুকদার বাড়ি সোজা ডান দিকে।
তার আগেই সুফিয়ানের বাড়ি। ফারদিনা চাইল না সুফিয়ানকে ছেড়ে যেতে। সূর্য ওঠার আগ মুহূর্ত তার সাথেই থাকতে চাইছে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। সুফিয়ান বলল, অশ্ব থেকে নেমে আসো। অশ্ব নেওয়া যাবে না, ওকে আমার বাড়িতে রেখে তোমাকে দিয়ে আসছি। এটাই চেয়েছিল ফারদিনা, তার বাড়িতে গিয়ে আর আসবে না আজ। সে বায়না ধরলে সুফিয়ান ঠিকই রাজি হয়ে যাবে। প্রত্যেক নাছোড়বান্ধা মেয়েদের জন্য একজন ধৈর্যশীল পুরুষ সৃষ্টি হয়। ফারদিনা দীর্ঘশ্বাস ধরে দীর্ঘ বিশ্বাস নিয়ে সুফিয়ানকে সৃষ্টি করেছে। একদিন আদিব ভাই কথায় কথায় বলেছিলেন, সুফিয়ানের অনেক রাগ, ওর সামনে কেউ অন্যায় করতে পারে না। অকাজের কথা বেশি বলা যায় না, অথচ ফারদিনা বিনা বিরতিতে একটার পর একটা বলে থাকে। সুফিয়ান সেদিক মনোযোগ দিয়ে শোনে। অশ্ব থেকে নামলো। সুফিয়ান আগে আগে যাচ্ছে, ফারদিনা পেছন পেছন হাঁটছে। হঠাৎ মনে হলো পেছনে কেউ। ঘুরন্ত গতিতেই পেছনে ঘুরলো। একটা লণ্ঠনের আলো হঠাৎই গাছের আড়ালে চলে গেল। চোখের ভুল, এত রাতে কেউ বাইরে থাকে না। সামনে ঘুরে চুপচাপ হাঁটা ধরলো। সুফিয়ান ঘরের সামনে পৌঁছে অর্শকে বেঁধে রাখলো একটা খুঁটির সঙ্গে। ঘুরে ফারদিনার দিকে তাকিয়ে বলল, চলো তোমাকে দিয়ে আসি। প্রতিদিন সবার চোখ ফাঁকি দিয়ে তোমাকে নিয়ে বের হই, কবে না জানি ধরা খেয়ে যাই। এত রাতে আমাকে তাড়িয়ে দিচ্ছ, ঘরে ঢুকতে দিবে না? ঘরে ঢুকতে দেব মানে? এত রাতে অচেনা একটা মেয়েকে নিয়ে ঘরে থাকবে? তোমাকে দেখলে পাথর নিক্ষেপ করে মারবে, জানো? জানি না পাথর কে মারবে। উফ, ভুলভাল কাজ করলে মারে, এটাই তো পূর্ব নিয়ম। এমন নিয়ম টিয়ম আমি মানি না। কবে মরে যাই কে জানে। আমার শখ করেছে আজ তোমার সাথে থাকবো মানে থাকবো। সুফিয়ান দাঁতে দাঁত চেপে রইল। সে যেন হতাশ, নিমজ্জিত হয়ে পড়ল। আশেপাশে দৃষ্টি বোলালো। মেয়ে মানুষের আবদার পূরণ না করলেও চিৎকার করা উচিত। মেয়েদের বিশ্বাস নেই, ফারদিনা সুবিধার নয়। সুফিয়ান থুতনিতে হাত বুলিয়ে বলল, আসো ভেতরে। ঘরটিতে ঢোকা মাত্রই ধূপের গন্ধ আসলো। সুফিয়ান লণ্ঠনে ম্যাচ দিয়ে জ্বালিয়ে দিল। ফারদিনা বিছানার উপর পা তুলে বসলো। সুফিয়ান বলল, মনে হয় তোমার বাড়ি যেভাবে বসেছো। তুমি জানো ছোট ঘরেও যে শান্তি পাওয়া যায়, বড় বড় প্রাসাদে তা পাওয়া যায় না। কেউ প্রাসাদ চায়, আয়েশ খোঁজে, কেউ মাটির ঘরে খোঁজে, প্রিয় মানুষের মন পিঞ্জরের মাঝে, বলল সুফিয়ান। হাতে ভাতের থালা। বসলো ফারদিনার সম্মুখে। ফারদিনা জিজ্ঞেস করলো, ছন্দটার সাথে বাস্তবতার সম্পর্ক আছে? প্রিয় মানুষটিকে ভালোবেসে মাটির ঘরেও থাকা যায়। সুফিয়ান তার রেস্ট টেনে ভাত মাখাতে মাখাতে বলল, আমার জন্য রান্না করেছিলাম একজনের খাবার, খেয়ে নাও। এগুলো কিসের তরকারি? শুটকি। আমার শুটকি মাছ ভীষণ পছন্দ। এই মাছের কিছু ভালো ছিল কি? দীর্ঘদিন সংগ্রহ করা যায়, রান্না করতেও ঝামেলা হয় না। তাছাড়াও এই মাছে অনেক প্রোটিন, ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ। এতে সামান্য নুন ও তেল থাকায় শরীরে শক্তি যোগায়। শক্তি দরকার আছে কিনা বলো? দরকার, কিন্তু আমি শক্তিতে কি করব? আমি খাবো না, তুমি খাও। তুমি আমার অতিথি, সুতরাং অতিথিকে খাবার খাওয়ানোতে হয়, নয়তো বরকত কমে যায়, জানো তো নাকি? জানি। সুফিয়ান ফারদিনাকে এক লোকমা খাবার তুলে দিল। ফারদিনা ভাতটা গিলে বলল, তোমার পছন্দের খাবার এর তালিকায় প্রথমে কোনটা? শুটকি দিয়ে ভাত, ঝাল করে হাঁস ভুনা, মিষ্টি? প্রশ্ন করলো ফারদিনা। মিষ্টি পছন্দ করি না, জবাব দিল সুফিয়ান। আমার সাথে কেউ মিষ্টি মিষ্টি কথা বললেও অসহ্য লাগে। মিষ্টি কথা আর মিষ্টি খাওয়ার দুটো জিনিসই ক্ষতিগ্রস্ত। একটা হয় মধুমেহ, অন্যটা হয় বিশ্বাস নষ্ট। তুমি ভুলকেও যুক্তি দিয়ে সত্যি প্রমাণ করো। তোমার সাথে আর কথা বাড়াচ্ছি না। আমি ভুলকে ভুল, সঠিককে সঠিক বলার ক্ষমতা রাখি, যুক্তি দুটোই রাখি। ফারদিনা সুফিয়ানের কথায় গুলো উড়িয়ে দিয়ে বলল, যুক্তি উক্তি তৈরি হয়, উক্তিতে জীবন চলে না, বুঝছো? সুফিয়ান জবাব দিল না। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ঘরের বাইরে এসে সুফিয়ান এবার অশ্বের দিকে দেখলো। অশ্ব ঠিকঠাক আছে। ওর কাছে 3টে লণ্ঠন জ্বলছে। আশেপাশে দেখলো, কাউকে দেখা যাচ্ছে না। এত রাতে সবাই ঘুমে। ফারদিনা টেবিলের ওপর বসলো, একটা বই খুললো। বইটির নাম নূরজাহান। দুটো বইয়ের পাতা উল্টালো। গল্পের শুরুতে সেলিনা নাম লেখা। ফারদিনার ধৈর্য কম, বই পড়ার মতো ধৈর্য নেই। সুফিয়ান কিভাবে পড়ে নিজেই জানে। সুফিয়ান দরজা লাগিয়ে দিল। ফারদিনার পাশে দাঁড়ালো। বই পড়ছো? আমার বই পড়ার অভ্যাস নেই, ধৈর্য নেই। নূরজাহানকে
সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী। সম্রাট জাহাঙ্গীরের নাম ছিল সেলিম। পরবর্তীতে উনি যখন শাসনকার্য পরিচালনা করার দায়িত্ব পায় তখন সেলিম বাদ দিয়ে সম্রাট জাহাঙ্গীর বলে সম্বোধন করা হয়। সম্রাট জাহাঙ্গীর তার সঙ্গে প্রেম হয় মেহেরুন্নেসার। দুর্ভাগ্যবশত মেহেরুন্নেসার বিয়ে হয় অন্য একজনের সাথে। তিনি ছিলেন সৈন্য শের আফগান খান। তাদের বৈবাহিক বন্ধন ছিল মাত্র 13 বছরের। এরপর শেখ আফগান এক যুদ্ধে মারা যায়। পরবর্তী সময়ে সম্রাট জাহাঙ্গীর মেহেরুন্নেসাকে বিয়ে করেন। তাদের বিয়ের সময় জাহাঙ্গীর মেহেরুন্নেসা থেকে নূরজাহান নাম দেয়। নূরজাহান, যার অর্থ বিশ্বের আলো। সুফিয়ানকে থেমে পুনরায় বলল, ভাগ্যের কি লীলা খেলা দেখেছো? বিচ্ছেদের 13 বছর পরেও পূর্ণতা পেল। আর এই গল্পটা নয়, এটা বাস্তব ঘটনা। ফারদিনা টেবিলের ওপর চেয়ে চোখ বুলালো। সুফিয়ানের লেখার গল্পটা খুঁজছে, পাচ্ছে না। জিজ্ঞেস করলো, তুমি যে গল্পটা লিখেছো সেটা কোথায়? গল্পের নাম কি? তুমিও তো ব্যস্ত গল্পের প্রেমিক। সত্যই একসময় কাল্পনিক রূপ নেয়, বাস্তবতা থেকেই লিখেছি। গল্পের নাম সময় হলেই জানবে। সুফিয়ান সিগারেট ধরালো। ফারদিনা বলল, আমি একটা দেব। সুফিয়ান তীক্ষ্ণ চোখে দেখলো। মেয়েদের কোমল ঠোঁট, আগুন মানায় না। তুমি কেন খাচ্ছ? অভ্যাস ত্যাগ করো। খারাপ অভ্যাস ত্যাগ করার জন্য ভালো অভ্যাস দরকার। আমি কি তোমার ভালো অভ্যাস নই? এত সময় আমার সাথে পার করেছ, অথচ সিগারেটের কথা ভুলছো না। সুফিয়ান দৃষ্টি সরিয়ে নিল, জবাব দিল না। ফারদিনা জানালার দিকে এগিয়ে গেল। পর্দার ফাঁক শোষো করে বাতাস ঢুকছে। দূরে মশলাতে কাউকে দেখা যাচ্ছে। কৃষক তার চাষ দেখছে। সুফিয়ান ফারদিনার গা ঘেঁষে দাঁড়ালো। ফারদিনাকে বলল, সম্রাট জাহাঙ্গীর এবং নূরজাহানের প্রেমের মতো আমার খুব আপন একজন মানুষের প্রেম হয়েছিল। সে ব্যর্থ হয়। জাহাঙ্গীরের মতোই তার প্রাক্তনের সাথে দেখা হয়নি। সে নিশ্চয়ই আমাদের আদিব ভাই। তুমি কিভাবে জানলে? আদিবের সাথে যখন পরিচয় হয় তখন ওই সব খুলে বলে। আচ্ছা, শত্রুদের সাথে কখনো বন্ধুত্ব হয়? এই ধরো, তুমি আমায় আক্রমণ করতে আসলে, এরপর আমার রূপ দেখে থমকে গেলে। সুফিয়ান লম্বা শ্বাস টেনে বলল, হ্যাঁ সম্ভব। কেননা সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা। তিনি মেয়েদের এমনভাবে সৃষ্টি করেছেন, তিনি হাতের আঙ্গুল দেখেও প্রেমে পড়া সম্ভব। সেখানে সুন্দরী মায়াবতী রূপ দেখে পুরুষ থমকে যেতেই পারে। সুফিয়ান বলল, এসব ছাড়ো, চলো। ঘরের পেছনের দিকে একটা দিঘি আছে, কাছেই, সেখানেই যাই। বদ্ধ ঘরে বসে থাকা ঠিক হবে না। কেন? আমার তো ঘরবন্দি ভালো লাগে। সুফিয়ান নিঃশব্দে হাসলো। তুমি সরল। আমার দেখা মতে তোমার মতো সরল আর কেউ নেই। আমি কোথাও যাচ্ছি না, তোমার ঘরেই থাকবো। সুফিয়ান ফারদিনার হাত ধরে বলল, আরে মেয়ে চলো। বন্ধ ঘরে থাকলে কখন কি হয়ে যায় বলা যায় না। মেঘের ওপর চাঁদের বসবাস, তার সঙ্গী হিসেবে আছে লক্ষ লক্ষ তারা। দিঘির ওপর বড় বড় মাছ দেখা যাচ্ছে। গাছের পাতার ফাঁক ভেদ করে চাঁদ জলের আলোয় পড়েছে। মাছের সাঁতার কেটে বেড়াচ্ছে ঢেউ তুলে। রাত ঠিক 3টের কাছাকাছি। ফারদিনা সিঁড়ি বেয়ে জলের ধারে গেল। বসে গেছে জলে পা ভেজাতে। সুফিয়ান ঘাট থেকে দেখছে। পকেট থেকে বের করলো সিগারেট। ম্যাচ দিয়ে সিগারেট ধরিয়ে নিল। ম্যাচের আলোয় তার চোখ দুটো যেন ছলছল করে উঠল। সিগারেট টানতে টানতে পায়চারি করলো। দৃষ্টি তার ফারদিনার দিকে, বেশ আকর্ষণীয় করে তুলছে। ফারদিনা তার জিভের ওপরে হাত দিতেই সুফিয়ান দীর্ঘ শ্বাস টানলো। ফারদিনা বলল, কি দেখছো? সুফিয়ান জবাব দিল না। চোখের ভাষাতেও জবাব পাওয়া গেল। ফারদিনা ঢোক গিলল। এভাবে কি দেখছো? সুফিয়ান সবে যেন হুঁশে ফিরল। থমথম খেয়ে বলল, তোমাকে বাড়িতে দিয়ে আসি, চলো। হয়তো আরো কিছু সময় পর ভোরের আলো ফুটবে। কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি আমাকে আবার তাড়িয়ে দিচ্ছ। যখন আমি থাকবো না তখন বুঝবে তুমি কি হারিয়েছ। তার আগে আমি তোমার থেকে হারিয়ে যাব। ফারদিনা বিস্ময় নিয়ে বলল, মানে? সুফিয়ান হাসলো। হাসির এক পর্যায়ে চোখের জল মুছলো, আওড়ালো। বলল, মানুষ কত কারণেই তো হারিয়ে যায়, তাই না? আজ আমি আছি, কাল নাও থাকতে পারি। ফারদিনা রেগে বলল, হয়েছে, বিরক্ত করো না। রাতে এইভাবে কোনো মেয়ের সাথে দেখা করিনি কখনো। ফারদিনা যেতে যেতে বলল,
আর থাকতে হবেও না, করতেও হবে না, আমি চললাম। সুফিয়ান হেঁটে ফারদিনার পথ রোধ করে দাঁড়ালো। ফারদিনা দাঁড়িয়ে গেল। সুফিয়ান ঢং করে বলল, তোমার আব্বা রশিদ তালুকদার তো? সত্যি কি উনি তোমার আব্বা নাকি তোমার মা? ফারদিনার চোখ কপালে তুলে তাকালো। সুফিয়ান বলল, আসলে আমি বলতে চাইছিলাম, তোমার যে রাগ, এইটুকুতেই অজগরের সাপের মতো ফসফস করছো। রশিদ চাচা তো এত রাগী না। আপনার খুব হাসি পাচ্ছে তাই না? হাসুন আপনি, আমি গেলাম। আরে বা, তুমি তুমি থেকে আপনি হয়ে গেলাম? কি মেরে, সাংঘাতিক। তোমাকে যে বিয়ে করবে সে তো গেল, পান থেকে চুন খসলে গর্দান কেটে নিবে বলে হাসলো সুফিয়ান। ফারদিনা হঠাৎ চোখ বড় করে তাকালো। সুফিয়ান তার দিকে দেখলো। ফারদিনা সুফিয়ানকে দেখে অতিক্রম করে পেছনের দিকে চেয়ে থাকে। চোখের সামনে ভয়ঙ্কর দৃশ্য দেখলে মানুষ খানিক যেভাবে থাকে সেইভাবে মেরেছিল সে। সুফিয়ান জিজ্ঞেস করলো, তোমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে? সুফিয়ান ধীর স্থিরভাবে পেছন ঘুরলো। দূরে কেউ লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে। চোখ দুটো সাদা সাদা, স্পষ্ট দেখা যাচ্ছে। 10 থেকে 15টা হাত দূরে লোকটি। সুফিয়ান লোকটিকে দেখে এগোতে চাইলো। ফারদিনা সুফিয়ানের কাঁধে হাত রেখে বলল, যেও না, আব্বার লোক হতে পারে, দেখে ফেলে নির্ঘাত শেষ। ইতিমধ্যে আমাদের দেখে ফেলেছে, ছাড়ো আমাকে। ওইভাবে দাঁড়িয়ে আছে কেন জিজ্ঞেস করি, কিছু বলার থাকলে বলবে। সুফিয়ান গেল। ফারদিনা তার পেছন পেছন হাঁটলো। মজিদ মিয়া লণ্ঠন হাতে দাঁড়িয়ে। তার শরীরের রং কালো। কালো মানুষের চোখের মণি সাদা হয়, চোখে 4-5টা কালো চোখের মণি বেশ সাদা দেখায়। এই আলোটার কোনো বৈশিষ্ট্য নেই। সুফিয়ান জিজ্ঞেস করলো, চাচা আপনি এখন এই রাতে বাইরে কেন, কি হয়েছে? মজিদ নিশ্চুপ, ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে রইল সুফিয়ান একবার ফারদিনার দিকে, এরপর মজিদ মিয়া দিকে চেয়ে বলল, চুপ আছেন কেন, কিছু বলবেন? বাবা আমার মাইয়াডা কিছুক্ষণ আগে মারা গেছে, দাফন কাফনে লাগিয়া কিছু টাকা দরকার। সুফিয়ান অবাক চোখে বলল, কি হয়েছে, কিভাবে মারা গেল? চলুন আমিও যাব আপনার সাথে। মজিদ আপত্তিকর স্বরে বলল, না, তুমি সময় কাটাও, মাইয়া মানুষ, রাইতে দাফন কাফন করাই ভালো। এত রাইতে কাফনের কাপড় কিনতে পারবেন বলে মনে হয় না, দোকান বন্ধ। মানুষের মরণের সময় নাই, দোকান খোলাই আছে। সুফিয়ানের কথা না বাড়িয়ে পাঞ্জাবের পকেট থেকে কিছু টাকা বের করে দিল। টাকাটা নিয়ে মসজিদের পথে হাঁটা শুরু করলো। কিছুদূর গিয়ে থমকে দাঁড়িয়ে পেছনে ঘুরলো। সুফিয়ান ও ফারদিনা নিশ্চুপ চেয়ে রইল। মজিদ মিয়ার আচরণ স্বাভাবিক মনে হলো না। ফারদিনা বলল, মেয়ে চলে গেছে তো, এই জন্যে হয়তো মাথা ঠিক নেই।